1941 সাল। পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলছে। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি মাত্র কয়েক মাসের মধ্যে একটি ছোট দ্বীপরাষ্ট্র পুরো এশিয়াকে কাঁপিয়ে দেবে। ব্রিটিশ সাম্রাজ্য, আমেরিকা, ডাচ সাম্রাজ্য, ফরাসি উপনিবেশ সব একের পর এক ধসে পড়বে। আর সেই রাষ্ট্রের নাম জাপান। মাত্র 6 মাসে জাপান এমন গতিতে এশিয়া দখল করেছিল যা ইতিহাসে আজও সামরিক বিস্ময় হিসেবে বিবেচিত হয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এত ছোট একটি দেশ এত বিশাল সাম্রাজ্যকে পরাজিত করেছিল? আজকের এই ভিডিওতে আমরা দেখব জাপানের উত্থান, তাদের ভয়ঙ্কর যুদ্ধনীতি, পার্ল হারবার আক্রমণ এবং সেই 6 মাসের রক্তাক্ত ঝড় যা পুরো পৃথিবীর ক্ষমতা মানচিত্র বদলে দিয়েছিল। আজকের আধুনিক জাপান দেখে বোঝা যায় না একসময় দেশটি ছিল সম্পদহীন। না ছিল পর্যাপ্ত তেল, না ছিল লোহা, না ছিল কয়লা, চারিদিকে শুধু সমুদ্র। কিন্তু জাপানের ছিল এক জিনিস, অত্যন্ত ভয়ঙ্কর জাতীয়তাবাদ। 1868 সালে মেইজি পুনর্বাসনের পর জাপান সিদ্ধান্ত নেয় তারা পশ্চিমাদের মতো শক্তিশালী হবে। তারা ইউরোপের প্রযুক্তি শেখে, সেনাবাহিনী আধুনিক করে, কারখানা গড়ে তোলে। মাত্র কয়েক দশকের মধ্যে জাপান এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়। জাপানের সমাজে তখন একটি ধারণা খুব শক্তিশালী ছিল, সম্রাট ঈশ্বরের প্রতিনিধি। দেশের জন্য মৃত্যু ছিল সম্মানের। সৈনিকদের শেখানো হতো আত্মসমর্পণ লজ্জা, মৃত্যুই গৌরব। এই মানসিকতা তৈরি করেছিল এক ভয়ঙ্কর সেনাবাহিনী। তাদের শৃঙ্খলা ছিল কঠিন, তাদের আনুগত্য ছিল অন্ধ, আর তাদের লক্ষ্য ছিল একটাই, এশিয়াকে জাপানের অধীনে আনা। 1930-এর দশকে জাপানের শিল্প দ্রুত বাড়ছিল, কিন্তু সমস্যা ছিল তাদের কাছে পর্যাপ্ত তেল নেই। আর আধুনিক যুদ্ধ মানেই তেল। জাহাজ চালাতে তেল লাগে, ট্যাঙ্কার চালাতে তেল লাগে, বিমান উড়াতে তেল লাগে। জাপান বুঝতে পারে যদি তারা নতুন সম্পদ না পায় তাহলে ভবিষ্যতে তারা ধ্বংস হয়ে যাবে। তাই তারা চোখ রাখে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে, কারণ সেখানে ছিল রাবার, তেল, খনিজ এবং বিপুল সম্পদ। 1937 সালে জাপান চীনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে। শহরের পর শহর দখল হতে থাকে। নানকিং শহরে ঘটে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, হাজার হাজার মানুষ নিহত হয়। পৃথিবী আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু পশ্চিমা শক্তিগুলো তখন ইউরোপের যুদ্ধ ব্যস্ত ছিল, আর জাপান সেই সুযোগটাই নেয়। জাপানের আগ্রাসন দেখে আমেরিকা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা জাপানের ওপর তেল নিষেধাজ্ঞা দেয়। এটি ছিল জাপানের জন্য মৃত্যু ঘণ্টা, কারণ তাদের তেলের মজুদ ছিল সীমিত। জাপানের নেতারা বুঝতে পারে যদি এখন কিছু না করা হয় তাহলে কয়েক বছরের মধ্যেই সেনাবাহিনী থেমে যাবে। তাই তারা নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। 7 ডিসেম্বর 1941 ভোরবেলা হাওয়াইয়ের পার্ল হারবারে আমেরিকার নৌবাহিনী শান্ত ছিল। হঠাৎ আকাশে দেখা যায় শত শত জাপানি যুদ্ধ বিমান। তারপর শুরু হয় ধ্বংস, বোমা, টর্পেডো, আগুন, বিস্ফোরণ। মাত্র কয়েক ঘন্টায় আমেরিকার বহু যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যায়, হাজার হাজার সৈন্য নিহত হয়, বিশ্ব হতবাক হয়ে যায়। আর এই আক্রমণের মাধ্যমে জাপান আনুষ্ঠানিকভাবে প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধ শুরু করে। জাপানের সবচেয়ে বড় শক্তি ছিল গতি। তারা ইউরোপের ব্লিটজগ্রিগ কৌশল থেকে শিক্ষা নিয়েছিল। দ্রুত আক্রমণ, হঠাৎ হামলা, মনস্তাত্ত্বিক ভয় এবং আকাশ, সমুদ্র এবং স্থল বাহিনীর সমন্বয়। পার্ল হারবারের পরপরই জাপান হংকং আক্রমণ করে। ব্রিটিশ বাহিনী প্রতিরোধের চেষ্টা করলেও জাপানের গতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কয়েকদিনের মধ্যেই হংকংয়ের পতন ঘটে। তারপর জাপান আক্রমণ করে মালয়া। ব্রিটিশরা ভাবছিল ঘন জঙ্গলে ট্যাঙ্ক চলতে পারে না, কিন্তু জাপান সৈন্যরা সাইকেল ব্যবহার করে দ্রুত অগ্রসর হয়। হ্যাঁ, সাইকেল। তারা জঙ্গলের ভেতর দিয়ে এত দ্রুত এগোয় যে ব্রিটিশরা হতভম্ব হয়ে যায়। এরপর আসে সিঙ্গাপুর, যাকে বলা হতো অজেয় দুর্গ। কিন্তু 1942 সালের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর আত্মসমর্পণ করে। এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে অপমানজনক পরাজয়গুলোর একটি। জাপান একই সাথে ফিলিপাইন আক্রমণ করে। আমেরিকান এবং ফিলিপিনো বাহিনী প্রতিরোধ করলেও জাপানের বিমান হামলা ভয়ঙ্কর ছিল। অবশেষে বাটান ও কোয়াগিডোর পতন ঘটে। হাজার হাজার যুদ্ধবন্দীকে বাধ্য করা হয় এক ভয়ঙ্কর মৃত্যু মিছিলের মধ্যে হাঁটতে, যা ইতিহাসের পরিচিত বাটার ডেথ মার্চ নামে। জাপানের প্রথম লক্ষ্য ছিল তেল, তাই তারা আক্রমণ করে ডাচ ইস্ট ইন্ডিয়া, আজকের ইন্দোনেশিয়া। সেখানে ছিল বিশাল তেল ক্ষেত্র। ডাচ বাহিনী খুব দ্রুত পরাজিত হয়।
এবং জাপান হাতে পেয়ে যায় যুদ্ধ চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি। এরপর জাপান বার্মা আক্রমণ করে। এই অঞ্চল দখল করার মাধ্যমেই তারা চীনের সঙ্গে মিত্রশক্তির যোগাযোগের বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু ব্রিটিশ এবং ভারতীয় সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়। জঙ্গল, রোদ, ক্ষুধা সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। পশ্চিমা শক্তিগুলো বড় একটি ভুল করেছিল। তারা বিশ্বাসই করত না এশিয়ান কোনো দেশ ইউরোপীয়দের হারাতে পারে। এই অহংকার তাদের অন্ধ করে দেয়। তারা জাপানকে অবমূল্যায়ন করেছিল, আর সেই ভুলের মূল্য ছিল ভয়ঙ্কর। জাপানি সেনারা ছিল অত্যন্ত প্রশিক্ষিত। তারা কম খাবারে চলতে পারত, দীর্ঘ পথ হাঁটতে পারত, অত্যন্ত দ্রুত আক্রমণ করতে পারত। তাদের বিমানগুলো ছিল উন্নত, বিশেষ করে জিরো ফাইটার বিমান। এগুলো দ্রুত, হালকা এবং ভয়ঙ্কর মারাত্মক ছিল। জাপান শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করেনি, তারা ভয় ব্যবহার করেছিল অস্ত্র হিসাবে। হঠাৎ আক্রমণ, নির্মমতা এবং দ্রুত বিজয় শত্রুদের মানসিকভাবে দুর্বল করে দেয়। অনেক সেনা যুদ্ধের আগেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। মাত্র ৬ মাসের মধ্যে জাপান নিয়ন্ত্রণ করে কোরিয়া, চীনের বিশাল অংশ, হংকং, মালয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, বার্মা এবং অসংখ্য দ্বীপ। প্রশান্ত মহাসাগরে জাপান তখন অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। জাপান নিজেদের বলতো এশিয়ার মুক্তিদাতা। তারা দাবি করত তারা পশ্চিমা উপনিবেশবাদ শেষ করেছে। কিন্তু বাস্তবতা অনেক জায়গায় তাদের শাসন ছিল নিষ্ঠুর। জোরপূর্বক শ্রম, নির্যাতন এবং হত্যাকাণ্ড চালাতে থাকে। অনেক মানুষ বুঝতে পারে এক সাম্রাজ্যের জায়গায় আরেক সাম্রাজ্য এসেছে। ১৯৪২ সালের জুন, মিডওয়ে যুদ্ধ। আমেরিকা জাপানের বিরুদ্ধে বড় আঘাত হানে। জাপান কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবাহী জাহাজ হারায়। এটাই ছিল মোড় ঘোরানোর মুহূর্ত। এরপর ধীরে ধীরে জাপানের অগ্রযাত্রা থেমে যায়। পরবর্তী কয়েক বছরে আমেরিকা ও মিত্রশক্তি পাল্টা আক্রমণ শুরু করে। দ্বীপের পর দ্বীপ পুনর্দখল হতে থাকে। অবশেষে ১৯৪৫ সালে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়। জাপান আত্মসমর্পণ করে এবং শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপানের সেই ৬ মাসের বিজয় আজও ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সামরিক অভিযান। এটি দেখিয়েছিল গতি, পরিকল্পনা, মনস্তত্ত্ব এবং প্রযুক্তি কিভাবে পুরো পৃথিবী ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। কিন্তু এটি আরেকটি শিক্ষাও দেয়, যখন কোনো জাতি অতিরিক্ত সামরিক শক্তি এবং উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস করে, তখন তার ফলাফল হতে পারে ভয়ঙ্কর ধ্বংস। ইতিহাস শুধু অতীত নয়, ইতিহাস হলো সতর্কতা। আর জাপানের সেই ঝড়ো ৬ মাস তার সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণগুলোর একটি।